সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তিনি একটা আক্ষেপের কথা উল্লেখ করেছেন, যে আক্ষেপের জন্য ইতিমধ্যে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে, ভৌগোলিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে এটা নিয়ে হাস্যরসের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দর্শক দেখেন, স্বভাবসুলভই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিনিয়ত তিনি কোনো না কোনো মন্তব্য করেন, যে মন্তব্য ঘিরে কখনো কখনো ট্রলের শিকার হন, আবার কখনো কখনো সমালোচনার শিকার, কখনো কখনো আলোচনার শিকার। এভাবে প্রতিনিয়ত তিনি ফ্রন্ট লাইনে থাকার জন্য নানান সময় নানান রকমের মন্তব্য করে বসেন। তেমনি যুক্তরাষ্ট্রের ২৫০ বছর এই স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে গিয়ে তিনি এমন একটা মন্তব্য করেন বা আক্ষেপের কথা বলেন, যেটা শুনে ওই অনুষ্ঠানে সকলেই করতালির মধ্যে দিয়ে মাধ্যমে যেমন তাকে উৎসাহ দেওয়া হয়েছে, তেমনি এক পর্যায়ে তাকে কিন্তু একটা ক্রিটিসাইজ করার মতো একটা পরিস্থিতিও সেই সমাবেশে তৈরি হয়েছিল। দেখেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ২৫০তম বার্ষিকী উদযাপন করতে গিয়ে সেখানে স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি একটি মন্তব্য করেন, যে আমি এই পর্যন্ত আমার যে পররাষ্ট্রনীতির সাফল্য, কূটনীতিক তৎপরতার যে খতিয়ানগুলো, সেই খতিয়ান দেখে আমি আমার আমার এই ক্ষমতা থাকাকালীন সময়ে পৃথিবীতে আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। তারপরেও আমি এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেলাম না। এটা খুবই আক্ষেপের সাথে বেচারা কিন্তু এই বক্তব্যটা দেন। এই কথা বলার সাথে সাথে সেখানে সবাই হাসির রোল পড়ে যায়, যেমনি তেমনি আবার তাকে কিন্তু উৎসাহ দেয়ও সকলেই, যে একটা পরিস্থিতি এখনো আপনার আছে, আগামী দিন আপনার সুযোগ আছে, সেটা নিয়েই আপনি এখনো অপেক্ষার পালায় থাকেন, যে আপনার সম্ভাবনা আছে আগামী দিনও পেতে পারেন, এরকম একটা উৎসাহ তাকে দেওয়া হয়। দেখেন, এই যে আজকে ট্রাম্পের যে খতিয়ান, যুদ্ধ থামানোর যে খতিয়ান, এই খতিয়ানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাকে শান্তিতে নোবেল দেওয়া যায় কিনা। তিনি যেমন দাবি করেছেন যে তার কূটনৈতিক সফলতা নিয়ে কথা বলেছেন এবং পররাষ্ট্রনীতির সাফল্য নিয়ে তিনি কথা বলেছেন, সবকিছু নিয়ে তিনি কিন্তু বলেছেন যে আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। এখন আপনাদের সামনে কিছু খতিয়ান আমি তুলে ধরার চেষ্টা করবো, যে আসলে ট্রাম্প বিশ্বের মধ্যে তিনি কতটুকু আসলে যুদ্ধ থামানোর জন্য সফলভাবে ভূমিকা পালন করেন, নাকি আসলে তার এই যুদ্ধ থামানোর পিছনে অন্য কোনো ইতিহাস, সেই ইতিহাসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে মেইন কয়েকটি জিনিস আমি যেটা দেখবো, যে আসলে বিশ্বের ভিতরে কয়টি রাষ্ট্রের মধ্যে সে যুদ্ধ থামিয়ে দিয়েছে। দেখেন, আফগানিস্তানের কি অবস্থা করেছে, সেখানে স্বাধীন করতে 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 লাস্ট পর্যন্ত তিনি লেজ গুটিয়ে তিনি দেশে ফিরে এসেছেন, ওখানে যুদ্ধ থামিয়ে দেওয়ার পরিস্থিতি তিনি সৃষ্টি করে দিয়েছেন। সম্প্রতি কয়েকটি ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাকে তার অফিস থেকে সরাসরি হেলিকপ্টার দিয়ে তুলে নিয়ে এসেছে, কিডন্যাপ করেছে, ওই দেশেও যুদ্ধ থামিয়ে দিয়েছেন। এবং লাস্ট যেটা দেখেন আপনাদের সামনে উপস্থাপন করি, সেটি হচ্ছে যে ইরান এবং যে যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধে তিনি এমনভাবে সেখানে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, যে যুদ্ধ করতে করতে গিয়ে যতবার গিয়েছে ততবারই পরাজিত হয়েছে, ততবারই পরাস্ত হয়েছে, যার কারণে বাধ্য হয়ে লেজ গুটিয়ে ইরানের সাথে সে কি করছে, শান্তি চুক্তির নামে একটা আলোচনা চালিয়ে যাচ্ছে, এবং ফাঁকে ফাঁকে সুযোগ খোঁজার চেষ্টা করে যে আবার কোনোভাবে ইরানের সাথে আবারও ইরানের উপর কোনো বড় ধরনের আক্রমণ করা যায় কিনা। তো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বায়োডাটা, বা তার যে খতিয়ান, এই যে যুদ্ধ থামানোর খতিয়ানগুলো, একটু সামান্য কয়েকটি দেশের যে খতিয়ানগুলো, এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর বাইরেও যদি আমি হিসাব করি, দেখেন আমাদের এই এশিয়ার এই পূর্ব দক্ষিণ অঞ্চলে এই রাষ্ট্রগুলোর মধ্যে তিনি কিরকম শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছেন। দেখেন, তার সাথে পাকিস্তানের সাথে একটা অন্যরকম বন্ধুত্ব সম্পর্ক, তার সাথে ভারতের সম্পর্ক, একদিকে ভারতের সাথে সম্পর্ক, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক, কিন্তু প্রতিনিয়ত এই দুটি রাষ্ট্রের মধ্যে কোলাহল বেজে রেখে শেষ শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য চেষ্টা করতেছে মোটামুটি, যেটা আমরা লক্ষ্য করতে পারি। সম্প্রতি আবার এই যে দেখা যাচ্ছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সাথে আবারও দ্বন্দ্ব, এবং আফগানিস্তানের সাথে ভারতের সাথে মিত্রতা, এটা নিয়েও তার একটা সুকৌশল, সেখানেও যুদ্ধ থামিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তিনি সৃষ্টি করেছেন। অনেক কৌশলে কিন্তু যুদ্ধ থামিয়ে দিচ্ছেন তিনি। আমাদের মায়ানমারের চিন্তা করেন, বাংলাদেশের চিন্তা করেন, মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়কে খুব কৌশলে বাংলাদেশের ভিতরে ইন করে দিয়ে সে এখানে একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে, যে আগামী দিনে যেন বাংলাদেশের সাথে, মায়ানমারের সাথে, ভারতের সাথে সবসময় একটা গন্ডগোল লাগিয়ে থাকে, যেটা ব্রিটিশদের রীতিনীতি ছিল, সেটা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প খুব সূক্ষ্মভাবে পালন করেছেন, অর্থাৎ এই অঞ্চলে তিনি কিন্তু যুদ্ধ থামিয়ে রেখেছেন। আবার চীনের সাথে, তাইওয়ানের সাথে প্রতিনিয়ত তাদের ভিতরে উত্তেজনা, সেটাও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের অবদান। অর্থাৎ তার খতিয়ান দেখলে বিশ্ব শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য যত ভূমিকা ডোনাল্ড ট্রাম্প ব্যতীত আর কেউ রাখতে পারে না। তার জন্য যে শান্তিতে নোবেল পুরস্কার কয়টা একসাথে দেওয়া উচিত, এটা হয়তো যারা নোবেল পুরস্কার দেয় তারা হয়তো জানেও না, যে আসলে ট্রাম্পের জন্য একটা নোবেল দেওয়ার
পরিপ্রেক্ষিতে হয়তো আমি মনে করি যে তারকে একসাথে 10-12টা দিলে হয়তোবা সে অনেকটা খুশি হতো। লাস্টে আরেকটি বিষয় দিয়ে জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের যে যুদ্ধটা, এখানেও কিন্তু বেশ কিন্তু সে কিন্তু শান্তি ফিরিয়ে আনার জন্য বেশ ব্যাপক চেষ্টা করতেছে। একদিক দিয়ে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতেছে, অপরদিকে রাশিয়াকে বলতেছে তোমরা আলোচনায় আসো, শান্তিতে বসো, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বেশ মানে ওখানে মধ্যস্থতাকারী দেশ হিসাবে কিন্তু সম্প্রতি আমরা ঘটনাগুলো যেটা পর্যবেক্ষণ করে দেখতে পারলাম যে সে কিন্তু বেশ কিছু কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আবার ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতেছে। এই যে তার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য যে তার যে ভূমিকা, এই ভূমিকার জন্য তুলনাহীন ভূমিকা, এটার কোনো তুলনাই হয় না। যার কারণে তার শান্তিতে নোবেল দেওয়া, এই সমস্ত বিষয়গুলো আমি মনে করি ডাবল দেওয়া উচিত। হয়তো বিশ্বের ভিতরে এরকম রেকর্ড আছে কিনা যে একেবারে 10টা শান্তিতে নোবেল দেওয়া তার তার জন্যই মানে উপযুক্ত সম্ভবত আমি মনে করি যে আসলে যারা নোবেল দেয়, শান্তিতে নোবেল দেয় যারা, তাদেরকে বোঝা উচিত আসলে পৃথিবীতে এরকম একটা ব্যতিক্রম নেতা, ব্যতিক্রম লিডার যে নাকি একসাথে 10টা নোবেল পাওয়ার যোগ্য, তাকে এখনো দিচ্ছে না। এটার জন্য বেশ আক্ষেপ বেচারা। যাই হোক, তিনি যে আক্ষেপের কথা বলেছেন, হয়তোবা অনেক কথাগুলো রসিকতার সাথে বললাম দর্শক, যে বিষয়টি নিয়ে একটু জাস্ট তার একটু মানে এই যে খতিয়ানটা একটু তুলে ধরার চেষ্টা করলাম, যেটা হচ্ছে যে তিনি যে বর্তমান বিশ্বে আসলে যুদ্ধ থামাচ্ছেন নাকি যুদ্ধ বাদিয়ে দিচ্ছেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি দর্শক। কারণ তিনি যে বলেছেন যে পর্যন্ত তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, সামান্য কয়েকটি খতিয়ান আমি আপনাদের সামনে তুলে ধরলাম খুব সংক্ষেপে, শুধু নাম বলেছি, বিশ্লেষণ করতে পারি নাই, কারণ বিশ্লেষণ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে। যার কারণে সংক্ষিপ্ত আকারে শুধু নামগুলো বলেছি যে কোন কোন রাষ্ট্রে তিনি যুদ্ধ লাগিয়ে দিয়েছেন নাকি সেখানে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি। এবার আপনাদের বিচার করা পালা যে সম্প্রতি তার ক্ষমতা থাকাকালীন সময় সে এই যে ইরান যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ এবং আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, চীন তাইওয়ানের যুদ্ধ, তারপরে আপনার মায়ানমার বাংলাদেশের সাথে সম্পর্ক, এদিকে ভারত পাকিস্তানের সাথে এবং আফগানিস্তান পাকিস্তান ভারতের এই যে সম্পর্ক, এই অবস্থান, এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত রাষ্ট্রগুলো সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সবকিছু মিলিয়ে আসলে তার খতিয়ানটা আসলে অনেক বড় একটা খতিয়ান। তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। তো সবকিছু মিলে আসলে আমি যেটা মনে করি, তার খতিয়ান দেখে আপনারা কি মনে করছেন, তিনি কি আসলে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কিনা, আপনাদের মতামত প্রকাশ করবেন ভিডিওতে। আর আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে বা আলোচনা শোনার পরে যদি আপনাদের কাছে মনে করেন যে হ্যাঁ একটা মানে এই যে তার বায়োডাটা খতিয়ান তুলে ধরার জন্য যে আপনারা কিছুটা ইনফরমেশন পেয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হলে আবারও বলছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আঞ্চলিক এবং ভূ রাজনীতিতে সকল ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।